দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স প্রবাসের কথা। চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আর আমি দারুণ আনন্দিত এবং গর্বিত বোধ করছি নিউ ইয়র্কের স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে যে অতিথিকে পেয়েছি তার নামটি যথেষ্ট, ডক্টর মামুন রশিদ। জনাব মামুন রশিদ একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ব্যাংকের প্রধান নির্বাহী ছিলেন তিনি পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখেন, টেলিভিশনে টক শোতে আপনাদেরকে আলোকিত করেন, আমাদেরকে আলোকিত করেন। এরই পাশাপাশি তিনি এখন বাংলাদেশের ব্যক্তিগত একটি বড় উদ্যোগ শপআপের নাম আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন। সেটিরও প্রেসিডেন্ট, পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের। এরকম একজন অতিথি, তার ইন্ট্রোডাকশন দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, আমি সরাসরি আলোচনায় চলে যাই। জনাব মামুন রশিদ, আপনাকে চ্যানেলে নিউ ইয়র্ক স্টুডিওতে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা জানাই। দর্শক, শুরু করতে চাই যেহেতু আমাদের অনুষ্ঠান প্রবাসের কথা। এই যে বাংলাদেশের মানুষ গোটা আমেরিকাতে, আমেরিকার আমি যতদূর জানি আপনার সঙ্গে ওয়াশিংটন ডিসিতেও দেখা হয়েছিল, আমাদের একটা মধ্যাহ্নভোজে আপনি হোস্ট করেছিলেন। আপনি কয়েকটি স্টেটে ঘুরলেন। প্রবাসে বাংলাদেশিরা কেমন আছেন? আপনার টেকটা কি, রিয়েলাইজেশনটা কি? এই সময়ে আমরা একটা অস্থির সময় পার করছি। না, অবশ্যই মধ্যপ্রাচ্য যুদ্ধ, এটার তিনটি দিক। একটি দিক হচ্ছে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, যেহেতু কোনো মুসলিম প্রধান দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, ভাতৃপ্রতিম দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে স্বাভাবিকভাবে সাইকোলজিক্যালি মানুষ খুব ডাউন থাকে। আর বাংলাদেশে যারা বিদেশে আছেন তাদের মধ্যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে একটি ধর্মাবলম্বী, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী, সুতরাং মধ্যপ্রাচ্যে কিংবা ইরানে, বিশেষ করে প্যালেস্টাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি তাদেরকে দুঃখিত করে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যুদ্ধের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের কিভাবে পড়ছে তাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু যেভাবে গড়ে উঠেছে স্টেটগুলো, মানুষ আদার দেন সিটিজ লাইক নিউ ইয়র্ক অর ওয়াশিংটন ডিসি, পাবলিক ট্রান্সপোর্টের উপরে নির্ভরশীলতা কম। ট্রেনের উপরে কিছুটা আছে, যেখানে যেখানে মেট্রো কাজ করে, তারা যেহেতু নিজেদের গাড়ি চালিয়ে কর্মক্ষেত্রে যান, সো গ্যাসের দাম কিংবা পেট্রোলের দাম এটা একটা ফ্যাক্টর। যেহেতু মধ্যপ্রাচ্যের সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হওয়াতে এখানেও জিনিসপত্রের দাম বাড়ছে, বিশেষ করে জ্বালানি পণ্যের দাম বেড়েছে, সেইটা তাদের উপর একটা চাপ সৃষ্টি করছে। আর তৃতীয় হচ্ছে যে ট্রাম্পের যে কাউন্টার বেলিং ট্যারিফ, যার ফলে যে বিদেশ থেকে জিনিসগুলোর যখন আসে মেড ইন বাংলাদেশ পর্যন্ত, জিনিসগুলোর কিন্তু দাম বেড়ে গিয়েছে। এবং যারা আমদানি করেন বাংলাদেশ থেকে জিনিসগুলো, তারাই সাধারণত এই করটা পরিশোধ করেন, যেই কারণে ওই পণ্যগুলোরও কিন্তু দাম বেড়ে গিয়েছে। এবং সামগ্রিকভাবে যেহেতু একটা মূল্যস্ফীতির একটা চাপ বাড়ছে আস্তে আস্তে করে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো আমাদের দেশ থেকে অনেক বেশি সহনীয় পর্যায়ে মূল্যস্ফীতি, তারপরও এই দেশের পার্সপেক্টিভে আবার এটা আরেকটা জিনিস হচ্ছে ইমিগ্রেশনটা যেহেতু একটু টাফ এখন, সেইখানেও যাদের এখনো গ্রিন কার্ড হয় নাই, যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তারাও কিছুটা চাপে কিংবা চিন্তিত আছে। আরেকটা হচ্ছে যে সামগ্রিকভাবে আমি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে আরো বেশি সম্পৃক্ত হতে পারি, আমরা নতুন নতুন জব ক্রিয়েশন হচ্ছে কিনা। প্রচুর কিন্তু বাংলাদেশি ছেলেমেয়েরা এখন, যদিও নিকট অতীতে একটু রেশনিং হচ্ছে ভিসা, এডুকেশন ভিসা, স্টাডি ভিসার ক্ষেত্রে, কিন্তু তারপরেও কিন্তু প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। তারাও একটু কিছুটা, যেহেতু মানে HB1 ভিসাগুলোর ক্ষেত্রে কিছুটা রেশনিং হচ্ছে, সেই ক্ষেত্রে তারাও কিছুটা চিন্তিত দেখলাম। আবার আরেকটা ভালো দিক দেখলাম যে বাংলাদেশের প্রচুর মানে মানুষ এখানে যারা আছেন, তারা অনেকেই মানে গাড়ি চালানোর সাথে সম্পৃক্ত হচ্ছেন। সেক্ষেত্রে তাদের নাকি জীবিকা নির্বাহের জন্য তাদের কাছ থেকে আমি শুনলাম তাদের নাকি বেশ আয় হচ্ছে এখন। তারা দে আর হ্যাপি টু ডু হোয়াট দে আর ডুইং, বিশেষ করে উবার চালকরা, লিফট চালকরা, এদের রাইড শেয়ার। জনাব মামুন রশিদ, আপনি বলছিলেন যে ট্রাম্পের যে ডিউটির কারণে ভোক্তাকে আলটিমেটলি পে করতে হয়েছে। আমি গতকালই নিউ ইয়র্ক টাইমসের ডিজিটাল মাধ্যমে একটি খবর পড়ছিলাম যে এই যে সারা বিশ্ব থেকে যে পুল আউট করে যে ট্যারিফটা ট্রাম্প প্রশাসন আয় করেছিল, তা প্রায় $200 বিলিয়ন মতো, এটা এখন আবার ফেরত দিতে হবে।
ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আদালতের যে স্থগিতাদেশের পর বা অবৈধ ঘোষণার পর। এখন আপনি তাহলে আলটিমেটলি কনজিউমারদের তো আর কোনো লাভ হলো না, এই দেশের যারা কনজিউমার তাদের তো কোনো লাভ নাই তাতে। ইয়েস, ইউ আর রাইট, যে ভোক্তাদের তো কোনো লাভ হলো না। তারপরেও উনি যদি ফেরত দেন, পরবর্তীকালে আমরা যদি রপ্তানি প্রাইসটা অ্যাডজাস্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমদানিকারকদের একটু লাভ হবে। আমদানিকারকরা হয়তো পরবর্তী শিপমেন্টগুলোর থেকে কিছুটা হলেও ভোক্তাদের সাথে শেয়ার করতে পারবেন। এভাবে মার্কেট ইকোনমি চলে। আপনি শুরুতে যেভাবে বলছিলেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এক ধরনের সাইকোলজিক্যাল একটা ইস্যু কাজ করে, যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। অ্যাট দ্য সেম টাইম আমি যদি অর্থনীতির কথাও বলি, নতুন একটি সরকার দায়িত্ব নিয়েই এই যে ইরানের সঙ্গে যে যুদ্ধটা চলছে, ইউএসএ এবং ইসরায়েল ভার্সাস ইরান, হরমুজ প্রণালী বন্ধ খোলা, বাট আলটিমেটলি ইটস নট ওয়ার্কিং, ইটস নট ওপেনিং। সো একটা আমরা অলরেডি দেখেছি আমাদের দেশে পেট্রোলের দাম, রান্নার যে গ্যাসের দাম, ডিজেলের দাম সব কিছুই বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক কর্মঘণ্টা নষ্ট করেও আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় তেল গ্যাস এগুলো পাচ্ছেন না। সেই রকম একটা অবস্থায় আমাদের দেশে মূল্যস্ফীতি এমনিতেই সরকারি হিসেবে 10% কাছাকাছি। এইটার যে নাজেহাল হওয়া, মানুষের যে নাভিশ্বাস, সেইটার ম্যানেজমেন্টটা নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা, সরকার যেভাবে ম্যানেজ করছে? দুঃখজনক হলেও স্বীকার করে নিতেই হবে যে সরকারটি এসেছে, তারা দে হ্যাভ এক্সপ্রেস লট অফ প্রমিজেস, এবং সরকারকে যারা সহায়তা করবে তারা সরকারি কর্মকর্তারা তারা আগের প্র্যাকটিসে রয়ে গেছেন। তারা কিন্তু গেল 17 বছরে যারা সরকারি কর্মকর্তা তারা কিন্তু এই ধরনের একটা ক্রাইসিস দেখেননি, এত এগ্রিভেটেড ক্রাইসিস দেখেননি, এসকেলেটেড ক্রাইসিস দেখেননি। স্বাভাবিকভাবে একটু হিমশিম খাচ্ছে ওনারা। শুরুর দিকে সরকার যেহেতু একটু পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট, তারা খুব চিন্তা করছিলেন নিজেদের মধ্যে। যদিও আমরা ডে ওয়ানই বলেছি যে তেলের দাম বাড়ানো ছাড়া কোনো পথ নেই। আর দ্বিতীয় কথা, আমরা একটু বেঁচে গিয়েছি, আমরা যেহেতু পরিশোধিত তেলটা দূরপ্রাচ্য থেকে আমদানি করছি, তাহলে আমাদের সংকট আরও বাড়ত। ইতিমধ্যে আগের সরকারগুলো একটু ভালো করেছে, আস্তে আস্তে রিফাইন্ড ফুয়েলটা আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপিন কিছুটা সামান্য আমদানি করা শুরু করেছিলাম। ক্রুড অয়েলটা আমরা এর থেকে আনার চেষ্টা করছি, সৌদি আরব থেকে এখনও আনছি। কিন্তু যেহেতু আমরা ফিউচার ট্রেড করতে পারি না, আমাদের আইনগত একটু বিপত্তি রয়েছে এখনও, সেই কারণে আমরা 60 ডেজ এর বাইরে গিয়ে 60 দিনের বেশি কোনো আমদানি বাল্ক কন্ট্রাক্ট করতে পারি না। এটা আমাদের আরেকটা নীতিগত একটা সীমাবদ্ধতা। আর তৃতীয় হচ্ছে যে সামগ্রিকভাবে বিপিসি, পেট্রোবাংলা, যেরকম ধরেন ভারতের ওএনজিসিও কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারাও কিন্তু গভর্নমেন্ট সেক্টরে, কিন্তু তারা লিস্টেড, তারা এফিসিয়েন্সি লেভেলে তারা অনেক উপরে চলে গিয়েছে। তো আমাদের এখানে ইস্টার্ন রিফাইনারির সীমাবদ্ধতা, পার্বতীপুর রিজার্ভয়ের সীমাবদ্ধতা, ভারত দিতে চাইলেও আমরা পার্বতীপুর রিজার্ভয়ের সক্ষমতা নেই বলে আমরা পারছি না। আপনার মনে আছে কিনা, আমরা মহেশখালীতে প্রায় 8,000 কোটি টাকা খরচ করে রিজার্ভয়ের তৈরি করেছি, যাতে করে ইস্টার্ন রিফাইনারি আনতে পারি। সেটাকে কর্মক্ষম করতে পারি নাই, আমরা কার্যকর করতে পারি নাই। আমাদের ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর জন্য 15 লক্ষ টনের বাইরে গিয়ে সৌদি আরবের সাথে আমরা কিন্তু ব্যাপক আলোচনা শুরু করেছিলাম প্রাইভেট সেক্টরের সাথে। সৌদি আরব শুধু একটা শর্তই দিয়েছিল যে আমরা এখানে প্রচুর রিফাইন করতে চাই, এবং বাকিটা বাংলাদেশে যেটা লাগবে না তার বাইরেটা আমরা রি-এক্সপোর্ট করতে চাই ওখান থেকে। সো বাংলাদেশ ইন চিটাগং উইল বি ইউজড এজ এ রিফাইনারি বেস ফর সৌদি আরামকো অর এনি আদার সৌদি কোম্পানি। তো সেইটাও সিদ্ধান্ত আমরা নিতে পারি নাই। তো স্বাভাবিকভাবেই নতুন সরকার তো একটু ভেবাচাকা খেয়ে গিয়েছে, স্বাভাবিক, আমি হলে আমারও তাই হতো। বাট দে আর গেইনিং গ্রাউন্ড। আমরা আশা করি যে অতি ত্বরিত তারা উন্নয়ন সহযোগী মুসলিম দেশগুলো, এবং আমরা শুরুতেই বলেছিলাম এখন একটা বিরাট টেস্ট হচ্ছে ফরেন মিনিস্ট্রি, জ্বালানি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একটা সক্ষতার মাধ্যমে, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে একসাথে কাজ করা, এবং আমরা যাতে ত্বরিত সিদ্ধান্ত নিতে পারি। সরকার একটু ঘাবড়িয়ে গিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, জনহিতৈষী সিদ্ধান্ত। বাট আমি এই জন্য দোষ দিই না সরকারকে, বাট আস্তে আস্তে যেহেতু ওনারা গেইনিং গ্রাউন্ড, ভুল থেকে শিখছেন, আমরা যাতে তাড়াতাড়ি মার্কেট ভিত্তিক একটা ব্যবস্থাপনার দিকে যাই। আমি যেহেতু বিপিসির সাথে অনেক দিন কাজ করেছি তেল আমদানি
এবং মেঘনা যমুনা পদ্মার সাথে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্সিং। এক্ষেত্রে আমি বলতে পারি যে যে সমস্ত ডিপোগুলো রয়েছে যেখানে নারায়ণগঞ্জে অদূরে এসব জায়গায়, সেগুলো আরও তড়িৎ কাজ করতে পারে কিনা। যেমন রাতে কোনো তেল রিলিজ হচ্ছিল না দুর্নীতির অভিযোগে, বিভিন্ন কারণে আশঙ্কায়, সেগুলোকে আরও এক্সপেডিট করা যায় কিনা, যাতে করে যদি আমরা মেসেজ দিতে পারি সবাইকে যে সংকট নাই, প্রত্যেকটা তেলের পাম্পে তেল আছে, তাহলে কিন্তু দেখবেন অনেক কিন্তু হোর্ডিং হয়েছে 5 লিটারের জেরিকেনে, তারপরে গ্যালনের জেরিকেনে অনেক বস্তিবাসীকেও তেল কিনতে দেখেছি আমরা। এমনও দেখেছি স্টাডিতে বারবার মোটরসাইকেলে গিয়ে তেল কিনছে বিভিন্ন জায়গা থেকে, ওদের মধ্যে একটা ইনফরমাল ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছিল। এটা সরকার ওয়াকিবহাল দেখলাম, সরকার প্রযুক্তির, শ্রীলঙ্কার মতো প্রযুক্তির ব্যবহার করতে চাচ্ছে। এগুলা রাইট স্টেপস ইন দ্য রাইট ডিরেকশন। ইতিমধ্যে যদি কোনো একটা সুখবর শুনি আমরা, মধ্যপ্রাচ্য অলরেডি একটা সমঝোতার মানে সম্ভাবনায় তেলের দাম কিন্তু একটু কমেছে, ব্র্যান্ডও এবং ইউএস ক্রুডও। সো এই কারণে আমরা যদি মনে করি যদি কোনো দিকে আলোচনা আগায়, আমাদের মতো দেশগুলা অত্যন্ত লাভবান হবে। আর সরকার অনেকটা দেরিতে হলেও তেলের দাম বাড়িয়েছেন, এক্ষেত্রে আমরা মনে করছি এখন হোর্ডিং একটু কমবে এবং মনিটরিংয়ে যদি বাড়ায়, প্রযুক্তির যদি সহায়তা নেওয়া যায় এবং শ্রীলঙ্কার মতো অড এন্ড ইভেন্ট করে আমরা আশা করি মোকাবেলাটা করতে পারবো। আর আপনি ইনফ্লেশনের কথাটা যেটা বললেন, ইট ইজ হিয়ার টু স্টে। এখন সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আরও বেশি অপারেট করতে হবে এবং সত্যিকার ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সরকারের পারিতোষিক কিংবা সাহায্য পৌঁছে দিতে হবে, যাতে করে কিছুটা হলেও দে আর বিং শিল্ডেড ফ্রম দ্য অনস্লট অফ ইনফ্লেশন। কিন্তু এখানে আমাদের পলিসি মেকারদের আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বিশেষ করে আমি বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনের কথাই বলবো। আমি পত্রিকাতে দেখেছি যে এটার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও হয়তো পণ্যমূল্য বাড়বে না, এরকম একটা আমি নিউজ পেপারে দেখেছি। আপনার কি নজরে এসেছে কিনা এই বিষয়টা? পলিটিক্যাল লিডার তো, কিন্তু আপনার তো স্বীকার করতে হবে সত্যটা, তো জনপ্রতিনিধি। অনেক সময় বাংলাদেশের মতো দেশে ইট ইজ সো ক্লোজলি হেল্ড, নাহলে তো বাংলাদেশ কিন্তু দিনে দিনে মোবোক্রেসি বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে বলেন, খুব একটা মানে আয়ুর্সে যদি আপনি অভয় দেন, এটা ডেঞ্জারাস কান্ট্রি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মন্ত্রী মহোদয়রা তো এটার বাইরে না, তাদের আত্মীয় স্বজন ধরে তাদেরকে প্রস্তুতি করে এটা, তো ওনারা ওই যে ডিনায়াল সেন্সে চলে যাচ্ছেন অন্যান্য পলিটিক্যাল লিডারদের মতোই। বাট এটা যতটুকু কম করতে পারেন ততটুকু ভালো। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয়, তাদের একটা বিরাট অবদান আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী তো অত্যন্ত ওয়াকিবহাল, উনি সরকারি পর্যায়ে যদি আরও কৃচ্ছতা সাধন করতে পারেন এবং সরকারের মন্ত্রীরা যদি প্রমাণ দিতে পারে সাধারণ লোকের কাছে তারাও সমানভাবে ভুক্তভোগী, তারা কোনো সুবিধাভোগী না, তাহলে আস্তে আস্তে একটা আমার মনে হয় ট্রাস্ট ক্রিয়েট হবে। রাইট, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন। আমি গতকালই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার যদি ভুল না হয়, আমি আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের ফেসবুক পেজে দেখলাম একটা কন্টেন্ট যে বিরোধী দলের একজন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, উনি গাড়ির সুবিধার কথা বলছিলেন যে আমাদের বসার অফিস দিয়েছেন কিন্তু এখন একটা গাড়ি দরকার। তো ওই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ডিউটি ফ্রি গাড়ির কথা উনি মিন করেছেন।
তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আমরা কিন্তু গাড়ি আমাদের প্রধানমন্ত্রী এসে প্রথম দিনই সিদ্ধান্ত, যে 2টি সিদ্ধান্ত হয়েছে, একটি সিদ্ধান্ত ছিল যে এমপিরা শুল্কমুক্ত গাড়ি নিবে না। তো সেই সিদ্ধান্তে এখন আমরা অটল আছি, কিন্তু আপনাদের জানাই যে আমরা তেল, মন্ত্রী, সরকারি কর্মকর্তা সহ যারা, তেল আমরা যতটুকু বরাদ্দ ছিল সেই বরাদ্দটা আমার যদি ভুল না হয় 30% ওনারা কমিয়ে দিয়েছেন। সো এটা একটা ভালো মেসেজ যেটা আপনি বলছেন কিছু সাধারণের। জনাব মামুনুর রশীদ, আপনি ফিউচার ট্রেড নিয়ে একটি ভালো ইনফরমেশন দিয়েছেন, এটা আমি একটু বুঝতে চাই, দর্শকদের আগ্রহ থাকবে যে আমরা ফিউচার ট্রেড করতে পারি না কেন, মানে আমাদের আইনি কোনো বাধার কথা আপনি বলছিলেন, এটা দ্য আদার ডে আপনি বলছিলেন আমরা লাঞ্চ খেতে খেতে, এটা যদি একটু ব্যাখ্যা করেন যে আইনি বাধাটা কীরকম, এটা কি আমাদের দেশের নাকি আন্তর্জাতিক? আমরা জ্বালানি মন্ত্রণালয় কিংবা বিশেষ করে আপনি বলছেন বাজেট, যে সমস্ত জায়গায় 10,000 কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ হয়, মরহুম এম.এ. মোহিত সাহেব যখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী ছিলেন তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে তাদের অডিট কিন্তু অনেক দিন যাবৎ পেন্ডিং। এই প্রতিষ্ঠানগুলোর পেট্রোবাংলা, বিপিসি, যাদের 10,000 কোটি টাকার বেশি বরাদ্দ থাকে কিংবা তারা লেনদেন করে, তো স্বাভাবিকভাবেই তখন আমরা জানতে পারলাম, জ্বালানি সচিব এবং তৎকালীন অর্থ সচিব মুসলিম চৌধুরী, আমরা একাধিক বৈঠক করেছিলাম। সেই ক্ষেত্রে মাননীয় অর্থ সচিব জনাব মুসলিম চৌধুরী নিজেই তখন বলেছিলেন যে সরকারের 2টি সীমাবদ্ধতা রয়েছে, একটি হচ্ছে যে তাদের অডিট বিগ ফোরকে দিয়ে করানো এবং অডিট আপ টু ডেট করা, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যাতে যখন তেলের দাম কম থাকে তখন যাতে আমাদের একটা 60 to 70% অন্যান্য দেশের মতো কিংবা ক্রিটিক্যাল রিজার্ভ, যেটাকে বলা হয় আমাদের এনার্জি ম্যানেজমেন্টের ভাষায় স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তুলতে পারি, ওইটা যাতে আমরা লক করে ফেলতে পারি। তাহলে আমরা একদিকে যেমন সাপ্লাইটাকে লক করে ফেললাম, অন্যদিকে আমরা প্রাইসিংটাকেও ওইভাবে ডাইনামিক প্রাইসিংয়ে চলে যেতে পারি, যেটাও আমাদের আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা আলোচনা হয়েছিল, বাজার ভিত্তিক জ্বালানি মূল্য নির্ধারণ করা, সেটা আমরা পারিনি। তো সেই প্রেক্ষিতে তখন আমরা দেখেছি দুইটাই, একটা রেফারেন্স দেওয়া হয়েছে PO27-কে, সে 1972, আরেকটা রেফারেন্স দিয়েছে যে কিভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অডিট হবে। সেই ক্ষেত্রে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, তাদের একটা গাইডলাইন আছে যেটা এটাকে অ্যালাউ করে না যে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে অডিট করা। এই 2টি বিষয় আমি জেনেছি, বাট অর্থ মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক ছিল যে আমরা যদি একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ করতে না পারি, আমাদের যদি প্রত্যেকটা এলসিরই হায়েস্ট মেয়াদ হয় যে 60 days, তাহলে তো আমরা এই যেমন আমরা মিউজিক ফেস করছি এখন, স্পট প্রাইসেস সো হাই, আমাদের সমপর্যায়ের দেশগুলো কিন্তু যারা ফিউচার ট্রেড করতে পেরেছে, যেমন ইনক্লুডিং শ্রীলঙ্কা, ইনক্লুডিং ইন্ডিয়া, তারা কিন্তু তাদের আশেপাশের দেশগুলোকে হেল্পও করতে পারছে। আপনার মাধ্যমে আমি অনুরোধ করব এই 2টো জিনিস, একটা জিনিস হচ্ছে তাদের অডিট যাতে পেন্ডিং না থাকে, তারা আসলে কত লাভ করছে, কত লস করছে, তাদের হাউ গুড ইজ দেয়ার প্রফিট, হাউ গুড ইজ দেয়ার লস, এগুলা। তারপরে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোতে প্রচুর দুর্নীতি হয়, মেঘনা, যমুনা, পদ্মায়, ওগুলা দেখা যাচ্ছে যেখানে বিপিসি প্রচুর হাজার হাজার কোটি টাকা লস তার অ্যাকুমুলেটেড, অথচ পদ্মা, যমুনা, মেঘনা তারা এফডিআর রেখে বাণিজ্যিক ব্যাংকে পার্সোনাল সুবিধা নিচ্ছে, ওই সমস্ত কোম্পানিগুলোর অর্থ বিভাগের পরিচালক মহোদয়রা। এরকম আবিষ্কৃত হয়েছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার। জনাব মামুনুর রশীদ, আরেকটা ইস্যু আপনি নিশ্চয়ই, এই যে ফিউচার ট্রেড করা যায় না, এইটা আমি আমাদের পলিসি মেকার কারোর কাছে খুব একটা শুনি নাই, মানে এটার যে আমাদের ডাইনামিক সংসদ, আমি মানছি অবশ্যই গণতান্ত্রিকভাবে নির্বাচিত, কিন্তু এই তথ্যগুলো মানুষের জানা আছে কিনা সেটা আমার একটা সন্দেহ, যে আমাদের পলিসি মেকারদের অনেকে এটা জানেন কিনা। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনি এই তথ্যটা আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন। আমি একটু দেশের আরেকটা বার্নিং ইস্যু যেটা নিয়ে খুব হইচই চলছে, বিশেষ করে অর্থমন্ত্রী মহোদয় সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন এবং সেইখানে বিশেষ করে ব্যাংক রেজলিউশন যেটা আইন, সেই আইনটা নিয়ে এইটা একটু বুঝতে চাই। আগের যারা ব্যাংক লুটপাটের জন্য দায়ী তারা আবার ফিরে আসবে, এরকম একটা প্রচারণা দেখছি, বিশেষ করে পত্রপত্রিকার কোনোটায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জোর প্রচারণা চলছে। এইটা আসলে কতটা যৌক্তিক? একজন বিশ্লেষক, আপনি একজন অর্থনীতিবিদ, আপনি আমাদেরকে বলে থাকেন, বুঝিয়ে দিয়ে থাকেন, এইটা যদি একটু ব্যাখ্যা করেন। রেজলিউশন অ্যাক্ট নিয়ে তো আমরা লেখালেখি করেছি, যেহেতু
আগের পরিচালকরা বেশিরভাগ দেশ ছেড়ে চলে গিয়েছেন, কিংবা ওই ব্যাংকগুলোতে চরম মানে খেলাপিরিনের ফলে, অব্যবস্থাপনার ফলে, সুশাসনের অভাবের ফলে মানে মূলধন ঘাটতির সৃষ্টি হয়েছে। তো এখন এমন অবস্থা, ব্যাংকগুলো তো মানে লাভ করতে পারছেই না, নতুন ঋণ দিতে পারছে না এসএমই এবং ক্ষুদ্র ঋণ খাতে, এমনকি তারা কিছু কিছু ডিপোজিটারদের টাকাও ফেরত দিতে পারছিল না, বড় অঙ্কের টাকা। জি। তো সেই ক্ষেত্রে তো একটা অনাচার সৃষ্টি হয়েছে। এখন আমাদের মতো দেশে ওই যে সব কিছু আমরা মুখাপেক্ষী হয়ে থাকি সরকার বাহাদুর, সেই জন্য ওনারা বাধ্য হয়েছেন অনেকটা ব্যাংক রেজুলিউশন অ্যাক্ট করতে, যাতে ব্যাংকগুলোকে পুনঃমূলধায়ন করা যায়, এমন বিশেষ করে ক্ষুদ্র আমানতকারীদের টাকা যাতে ফেরত দেওয়া যায়। আর তৃতীয় হচ্ছে ব্যাংকগুলোকে যাতে আবার ঋণ দানে উৎসাহিত করা যায়, কারণ এটা তো আমাদের একটা হাংরি ইকোনমি, আমাদের একটা ক্যাপিটাল শর্টেজ ইকোনমি, সেখানে টাকা প্রবহমান করতেই হবে অর্থনীতির হাংরি খাতগুলোতে। সেই ক্ষেত্রে রেজুলিউশন একটা যথার্থ ছিল। রেজুলিউশন একটা পাস হয়েছিল মানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট কমিটিতে, তখন তো আর পার্লামেন্ট ছিল না। যখন এটা পরবর্তীকালে রেটিফিকেশনের জন্য গেল নতুন সংসদ হওয়ার পরে, সেখানে আমরা দেখলাম একটা সংশোধনীটা কি 18A কি করা হলো, যে আগের মালিকরা যদি 7.5% টাকা দেয়, ওই যেই টাকাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে পুনর্মূলধারণের জন্য, তাহলে তারা আবার ফেরত আসতে পারবে। তাহলে দুইটা ইস্যু, একটা ইস্যু হচ্ছে, এবং ওই তথ্যে আরও তথ্য এসছে পত্রিকায়, বাংলাদেশ ব্যাংক এটাতে আপত্তি করেছিল। এমনকি অর্থ মন্ত্রণালয় প্রথম দিকে তাদেরও চিন্তা ছিল যে এটা করা উচিত কি উচিত না। তো পরবর্তীকালে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গঠন করার পরে আমরা যখন এটা সংসদে আলোচনা হলো, এবং এটা যখন একটা আইনি বিধান পেল, তখন আমরা দেখলাম এই 18 ফলে এই 7.5% টাকা দিবে, যত টাকা সরকার দিয়েছে কিংবা পুনঃমূলধারণ করা হয়েছে, এবং পরবর্তী 2 বছরের মধ্যে বাকি টাকাটা তারা পে করবে। তো এখানে দুইটা সন্দেহের উদ্রেক হয়েছে। একটা হচ্ছে যে এই ধরনের সম্মিলিত ইসলামী ব্যাংক 35,000 কোটি টাকা দেওয়া হয়েছে, তার 7.5% এটা ইটসেলফ ইজ এ বিগ ইয়ে। এবং যদি তার পূর্ববর্তী পরিচালকদের কথা বলেন, তাদের নামে কিন্তু নামে বেনামে ছদ্মনামে অনেক টাকা ঋণ আছে বলে শুধুমাত্র যে অভিযোগ আছে তা না, তাদের অনেকের বিরুদ্ধে বিএফআইউর অবজারভেশন আছে বাংলাদেশ ব্যাংকের, অনেকের বিরুদ্ধে মানে দুর্নীতি দমন কমিশনের মামলা রুজু করা হয়েছে, অনেকের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত রয়েছে। আগে যারা ব্যাংকের এই অবস্থার জন্য দায়ী, তারা কতটা দরদ নিয়ে আবার পুনঃমূলধারণ করবে এবং জনগণের টাকা ফেরত দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা 7.5% দিয়ে বাকি টাকা দিবে কি দিবে না, তখন তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া যায় নাই, অন্তর্বর্তীকালীন সরকারই ব্যবস্থা নিতে পারে নাই, পরবর্তীকালে কিভাবে ব্যবস্থা নেবে, ওখান থেকে আশঙ্কাটার জন্ম হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জনাব মামুন রশিদ, আপনি আমাদেরকে চ্যানেলে নিউ ইয়র্ক স্টুডিওতে সময় দিয়েছেন। আমার ভালো লাগছে, আমি প্রথম আসলাম, আমি তো জানতামই না আপনাদের যে একটা নিউ ইয়র্কে স্টুডিও রয়েছে। জি, এই কার্যক্রম চলছে গত কয়েক মাস ধরে। দর্শক, আমরা শুনছিলাম জনাব মামুন রশিদের সঙ্গে কথা হচ্ছিল প্রবাসের কথা অনুষ্ঠানে, গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স প্রবাসের কথায়। আমরা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশি যারা আপনারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আপনারা কেমন আছেন সেই বিষয়েও তিনি কথা বলেছেন। আবারও কথা হবে অন্য কোনো সময়ে, সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া
পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।